গুড মর্নিং বন্ধুরা, হেলদি নেচার ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজকের একটা দারুণ টিপস, বিভিন্ন রকম ঘরোয়া টিপস নিয়ে আজকের একটা ব্লগ রেডি করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলে এসেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। এই বোতলগুলো আমার প্রচুর ফাঙ্গাস হয়ে গেছে, অনেক দিন ধরে পরিষ্কার করি না। কারণ পরিষ্কার করিনি একটাই কারণ, তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে জলের বোতল পরিষ্কার করা যায় খুব সহজে, কোনো রকম বাইরের কেমিক্যাল ছাড়া, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এবং খুব ভালোভাবে পরিষ্কার হবে, কোনো রকম কেমিক্যাল ছাড়া, না খাবার সোডা, না বেকিং সোডা, না যা বাইরের কোনো রকম কেমিক্যাল আমি ইউজ করব না। প্রথমে আমি জলের বোতলগুলো খালি করে নিয়ে বোতলগুলোতে একটু উষ্ণ জল, উষ্ণ না একটু গরম জল, বেশি গরম জল ঢেলে দিলাম। প্রতিটা বোতলেই দেব। দিয়ে ছিপিটা, বোতলটাকে ঝাঁকি মেরে ছিপিটাকে আটকে কিছুক্ষণের জন্য 5-7 মিনিটের জন্য রেখে দেব। তোমরা দেখছো বোতলগুলোয় প্রচুর ফাঙ্গাস হয়েছে, এর একটুও থাকবে না, একদম ক্লিন হয়ে যাবে। গরম জল দিয়ে বোতলগুলোতে রেখে দেব কিছুক্ষণের জন্য। এইবার বোতলগুলোকে ঝাঁকি মেরে মেরে এইভাবে রেখে দেবো। এইবার আমি পরের স্টেপে যাব। প্রতিটা বোতলকে এইভাবে করতে হবে। যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, হেলদি নেচার ক্রিয়েশনের তরফ থেকে, আমার তরফ থেকে। আর এইবার আমি এখানে খানিকটা পাতিলেবু নিয়েছি, সেগুলোকে রস করে নিচ্ছি। সেই রসটা আমি কিছুটা পরিমাণে কিছুটা এই বোতলগুলোতে দিয়ে দেবো। আমার ভিডিওগুলো দেখার জন্যও যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো পরের স্টেপে আমরা চলে যাই। লেবুগুলোকে খুব ভালো করে রস করে নেব নিংড়ে, পারলে গরম জলের মধ্যে দিয়েও নিংড়ে নিতে পারো তোমরা, খুব ভালোভাবে রস বেরিয়ে যাবে। এইবার খোলাগুলোকে আমি কিন্তু ফেলবো না, খোলাগুলোকেও আমি কাজে লাগাবো, ওই জন্য রেখে দিলাম। প্রথমে লেবুর রস দিয়ে নিচ্ছি বোতলের মধ্যে, ওই গরম জলের মধ্যে লেবুর রস দিয়ে নিলাম বেশ খানিকটা। যে বোতলটা সব থেকে বেশি ফাঙ্গাস হয়েছে সেইটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে। আরও সব বোতল রয়েছে, সেগুলো কম ফাঙ্গাস হয়েছে, এটাই বেশি। এই বোতলটাতেও একটু দিয়ে নিলাম, দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমি এর পরের স্টেপে কি করতে হবে চলো দেখে নেওয়া যাক। এটাতেও একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা করবে, দেখবে বোতল খুব ভালোভাবে পরিষ্কার হবে, কোনো কেমিক্যাল ছাড়া। কোনো রকম কেমিক্যাল আর ব্যবহার করতে হবে না। এইবার ওই লেবুর খোসাগুলোকে কুচিয়ে নিয়েছি, বটিতে কুচিয়ে নিয়ে সেগুলোকে ওই বোতলের মধ্যে আমি ভরে দিচ্ছি। ভরে দিয়ে এইবার কিন্তু আমার এখনও আর একটা স্টেপ আছে, কি করতে হবে সেটা অবশ্যই তোমরা করবে। সেটা করলেই মানে বেশি বোতলগুলো পরিষ্কার হবে, কেননা শুধু এতেই পরিষ্কার ভালোভাবে হবে না। এতে তো ফাঙ্গাসগুলো মরে গেল, গরম জল আর লেবুর রস দিয়ে ফাঙ্গাসগুলো পুরোপুরি মরে গেল বোতল থেকে, কিন্তু এখনও পরিষ্কারটা হয়নি। পরিষ্কারটা হতে আর একটা স্টেপে যেতে হবে। এখানে আমি কাঠের উনুনের ছাই নিয়েছি। কাঠের উনুনের ছায়ে প্রচুর পরিমাণে ক্ষার থাকে আমরা জানি। সেই ক্ষারযুক্ত ছাইগুলোকে আমি বোতল ভর্তি করে করে রেখে দেবো। পুরো এক বেলা আমি বোতলগুলোকে এইভাবে খুব ভালোভাবে ছাই দিয়ে রেখে দেবো। প্রতিটা বোতলকে পরপর প্রথমে গরম জল, তারপরে লেবুর রস, তারপরে লেবুর খোসা দিলাম, আর দিলাম এই ছাই। এতে বোতলের যে ভেতরের ফাঙ্গাসগুলো রয়েছে সেগুলো তো মরবেই, আর যে বোতলের যে আয়রন জমেছে, নোংরা হয়েছে, সেগুলোও পরিষ্কার হয়ে যাবে এই স্টেপগুলো ফলো করলে প্রতিটা। তাহলে দেখলে তোমরা একটা বেলা রেখে দেবে এরম ঝাঁকি করে করে বোতলগুলোকে এক জায়গায় ফেলে রেখে দাও। এইবার মাঝে মধ্যে একটু পারলে ঝাঁকিয়ে নাও, বা যখন একটা বেলা হয়ে যাবে তখন ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ধুয়ে নাও, দেখবে একদম ঝকঝকে। দেখো আমার একবেলা পরে তোমাদের দেখাতে চলে এসেছি। সেই বোতলগুলোর ভেতরের যে জিনিসটা, লিকুইডগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি ফেলবো না,
সেগুলো আমি পরে আরও বোতল আছে সেইগুলো দিয়ে এইগুলো দিয়ে পরিষ্কার করে নেব। আর বাইরেটা দেখো কসবাইটার সাবান দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ভেতরটা ঝাঁকি মেরে মেরে ভেতরের ময়লা দেখো কত সুন্দর ময়লা পরিষ্কার করে ফেলেছি ভেতরের। এত সুন্দর ক্লিন হয়েছে বোতলগুলো। তোমরা বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবে যে দিদিভাই একটাও ফালতু কথা বলছে না। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কমেন্টসে, ঠিক আছে? বোতলগুলো দেখো কত সুন্দরভাবে পুরো নতুনের মতো চকচক করছে, একদম অরিজিনাল মনে হচ্ছে যেন কিনে এনে নতুন বোতল কিনে এনে জল ভর্তি করা হচ্ছে। বোতলের মধ্যে জল ভরলেই বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে বোতলগুলো। দেখো এক বোতল জল ভরে তোমাদের দেখিয়ে দিলাম কতটা ক্লিন হয়েছে বোতলগুলো। পরের আমি যে টিপসটা তাতে চলে যাচ্ছি। আমার এটা কাঠের উনুনে পোড়া চাটু এবং এটা খুব পুরনো চাটু, ফুটো হয়ে গেছে। তাই তোমাদেরকে এই চাটুটা যে পুড়ে পুড়ে আমি বাদ দিয়েছি ফুটো হয়ে যাওয়ার পরে, সেইটা পরিষ্কার করে আজকে তোমাদেরকে দেখাবো। যে এই কোনো কিচ্ছু দিয়ে পরিষ্কার করব না, শুধু ওষুধের যে খালি খাপগুলো আমরা ফেলে দিই সেই খাপগুলো দিয়ে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। এইবার আমি ভেতরের পাটটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। দেখো ভেতরের পাটটা কত সুন্দর পরিষ্কার হবে। এইভাবে ঘষে নেবে, ওই জিনিসটা দিয়ে ওই ওষুধের খালি স্ক্রিপ্টটা দিয়েই ঘষে নেব আমি। ঘষে একদম ঝকঝকে করে ফেলবো। এই জলটা দেখো পুরো কালি হয়ে গেছে জলটা, সব ময়লা উঠে। আর ভেতরের পাটটা কতটা পরিষ্কার হয়েছে দেখো। এই চাটুটার বয়স হচ্ছে, আমার 21 বছর বিয়ে হয়েছে, এই চাটুটার বয়স হচ্ছে 21 বছর। 21 বছরের চাটু দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, কাঠে পোড়া তাও আবার। এইবার ওর মধ্যে আমি একটু সাবান ইউজ করেছি, সাবান দিয়ে এবার একটুখানি ঘষছি। মানে যে সাবান আমরা বাসন মাজার সাবান ব্যবহার করি, যে কোনো সাবান দিয়ে তোমরা ঘষতে পারো। তোমরা যে সাবান ব্যবহার করো দেখো ঘষে কত সুন্দর ভেতরের ফাটা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ চাটুটা, আর কতটা পুরনো চাটু, একদম ঝকঝকে হয়ে গেছে। এইবার পরের টিপসে আমরা চলে যাই, চলো। একটা সর্ষের তেলের বোতল থেকে তেল ঢাললে বা ওষুধের বোতল থেকে ওষুধ ঢালার পরে যে জায়গাটায় রাখা হয় সেই জায়গাটার চারিপাশ এবং বোতলের চারিদিক গাবে যে নোংরা হতে থাকে পড়ে, যে ওষুধ বা তেল পড়ে, সেই জায়গাটার সলিউশন আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সামান্য 2 টাকা খরচা করে এই সলিউশনটা করে নিতে পারবে। এরকম 2 টাকা দামের গার্ডার অনেক কিনে নিয়ে এসো, তেলের বোতল এবং ওষুধের বোতলের গলায় আটকে দাও। গরমকালে রেখে দিলে বাড়িতে সেটা কালো হয়ে যায় কলা, সেই কলাটা আর ব্যবহার করার উপযুক্ত থাকে না বা খাওয়ারও উপযুক্ত থাকে না। সেই কলাকে আমরা কিভাবে রাখলে কালো হবে না, অন্তত 4-5 দিন তো মিনিমাম কালো হবে না, নষ্ট হবে না, সেই কলা অনায়াসেই মানে থেকে যাবে যতদিন না শেষ হচ্ছে। 4-5 দিন তো থাকবে কি 1 সপ্তাহ থাকবে। কলাটাকে ঠিক এইভাবে দড়ি দিয়ে একটা যে কোনো উঁচু জায়গাতে ঝুলিয়ে রেখে দিতে হবে, এরকম ঝুলন্ত অবস্থায় থাকবে, তাহলে সে কলা নষ্ট হবে না। তাহলে আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো? এরকমভাবে পরের বিভিন্ন রকম টিপস পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। এবারে টিপসে চলে এসেছি। এবার টিপসে আছে তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে কি করব আমরা। তরকারিতে অনেক সময় আমাদের বাড়িতে তরকারি করতে গিয়ে পাকা রাঁধুনিও হলুদ বেশি দিয়ে ফেলে, কোনো সময় লবণ বেশি দিয়ে ফেলে, তেল বেশি দিয়ে ফেলে। যাই হোক, আজকে হলুদ বিষয়ে কথা বলবো তোমাদের। বেশি হলুদ হয়ে গেলে তরকারিতে গন্ধ হয়, খাওয়া যায় না। এইভাবে খুন্তি পুড়িয়ে নিয়ে তরকারিতে 2-3 বার পারলে দিয়ে দাও, দেখবে হলুদের গন্ধটা অনেকটা কেটে যাবে এবং হলুদের কালারটাও অনেকটা কেটে যাবে। কালার কেটে গেলে গন্ধও কেটে যাবে। আমাদের বাড়িতে লোহার জিনিসপত্র যেমন মেন হচ্ছে, আমরা রান্নাঘরের রাঁধুনিরা বটি নিয়ে সমস্যায় ভুগি। বটিটায় আমরা প্রথমে ভালো করে লবণ মাখিয়ে নেব। বটিতে দাগ হয়ে যায়, ছোপ ধরে যায়, সেই বটির ধার নষ্ট হয়ে যায়। আমরা যদি এই দুটো জিনিস ব্যবহার করে বটিতে ইউজ করে যদি বটি পরিষ্কার করে রাখি, তাহলে বটির দাগ ছোপও উঠে যাবে, ধারটাও অনেকটা ফিরে আসবে। খুব ভালোভাবে
লবণ মাখিয়ে নিয়ে আর লেবুর রস মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে যে কোনো স্কচব্রাইট বা স্টিল উল দিয়ে ভালো করে বটিটাকে ঘষে নাও, দেখবে একদম ঝকঝকে হয়ে যাবে এবং ধারও আগের মতো না হোক কিছুটা হলেও ফিরে আসবে। দুটো কাজ হবে। আচ্ছা, আমি এক পিঠটা তোমাদেরকে করে দেখিয়েছি, আর এক পিঠটা ঠিক এই রকম ছিল আমার। আর যে পিঠটা আমরা পরিষ্কার করে দেখিয়েছি আমি, সেই পিঠটা দেখো কত সুন্দর হয়েছে। দেখবে লেবুর রসটা দেওয়ার ফলে বটিটার ধারটাও অনেকটা ফিরে আসবে। আরও একটা টিপস বলে দিই, যে কোনো টক জিনিস কাটলে ধার ফিরে আসে লোহার জিনিসে। এবার কলার টিপসে চলে আসি। ফ্রিজের মধ্যে আমরা কলা কিভাবে রাখবো? ফ্রিজের মধ্যে কোনো সময় ক্যারি ব্যাগের মধ্যে কলা রেখে দিলে সে কলাও কালো হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। আমরা এরকম ভিজে একটা সুতির কাপড় পুরো ভিজিয়ে নিয়ে নিংড়ে নিয়ে বেশ সবসময় মতো জল থাকবে সেই অবস্থাতে পাতিয়ে নিয়ে এইবার কলাগুলোকে আমরা ওর মধ্যে রেখে দেবো, ওই ভিজে কাপড়ের মধ্যে। কখনো ক্যারি ব্যাগের মধ্যে রাখবো না। এইভাবে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখো 15 দিন, 20 দিন, 1 মাস অবধি পুরো কলা যেমনকার তেমনি থেকে যাবে, কোনো সমস্যা হবে না। পারলে যদি কাপড়টা শুকনো হয়ে যায়, সেই শুকনো কাপড়ে একটু ভিজিয়ে নিয়ে আবার রাখবে, দেখবে কোনো সমস্যাই হবে না। এই সমস্যার সমাধান হয়ে যাবে নিমেষের মধ্যে। তাহলে এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের টিপসে চলো। এখানে আমাদের একটা অনেক বাড়ির সমস্যা আছে, সেটা হচ্ছে চিনির মধ্যে পিঁপড়ে হয়। পিঁপড়ে হওয়ার পরে চিনিটা গন্ধ হয়, একটা সোঁদা সোঁদা গন্ধ হয়, বিচ্ছিরি। হ্যাঁ, সেই চিনিটা খাওয়া যায় না পিঁপড়ে হওয়ার ফলে। এইবার তার মধ্যে আমরা কি দিয়ে দিলাম, কটা লবঙ্গ ফেলে দিলাম। লবঙ্গ ফেলে রেখে দাও, ওই গন্ধে আর পিঁপড়ে আসবে না। পরের টিপসটাই চলে এলাম আমরা। পরের টিপসটা, মাছে লবণ দিলাম। কারণ কি জানো, মাছে তো সবাই লবণ দেয়, কিন্তু এরকম ছোট মাছে লবণ দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি ছোট মাছের থেকে আঁশগুলো খুব তাড়াতাড়ি এবং খুব সহজে খুলে চলে আসবে, খুব স্মুথলি বেরিয়ে আসবে। এটা আমার মোরলা মাছ। তোমরা যদি পুঁটি মাছে করো, পুঁটি মাছেও লবণ দিয়ে আধ ঘন্টা 45 মিনিট রেখে দাও, তারপরে গাগুলো ঘষতে থাকো, নিমেষের মধ্যে আঁশ ছাড়িয়ে চলে আসবে। পুঁটি মাছে অনেক সময় মাছের গা শুকনো হয়ে যায়, দেরি হয় কাটতে গেলে, তা লবণ আর জল মাখিয়ে লবণ জলে ভিজিয়ে রাখো, দেখবে মাছের আঁশগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এটা মোরলা মাছে আমি করে দেখালাম তোমাদেরকে, তোমরা পুঁটি মাছে করবে তাও হবে। লবণ দিয়ে লবণ জলে ভালো করে ভিজিয়ে রাখবে বেশ আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা। তারপরে ঘষতে থাকবে, দেখবে আঁশগুলো চটপট ছাড়িয়ে আসছে, খুব স্মুথলি ছাড়িয়ে আসছে, ঘষলেই বেরিয়ে আসবে। দেখো আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম বলে কত সুন্দরভাবে আঁশগুলো বেরিয়ে আসছে জলের সাথে। লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম আমি, বা শুধু নর্মালি লবণে ভিজিয়ে রাখলেও হবে। তারপরে যখন জলের মধ্যে মাছগুলোকে দিয়ে রগড়াতে থাকবে, তখন আপনা আপনি আঁশগুলো ছাড়িয়ে আসবে। মাছ বেশি শুকনো হয়ে গেলে তখন লবণ জলে ভিজিয়ে রাখবে। শুকনো মাছ লবণ দিলেও হবে না, অতটা হবে না, ওই জন্য লবণ জলে ভিজিয়ে রাখতে হবে শুকনো মাছ। আর রসা রসা মাছ থাকলে সেই মাছে লবণ মাখিয়ে রাখো, একদম নিমেষের মধ্যে 40-45 মিনিট পরে দেখবে আঁশ সব ছাড়িয়ে আসছে। আর মাছ কাটার টেকনিক দেখো, মোরলা মাছ বা পুঁটি মাছ মুখের দিক থেকে, মানে গলার দিক থেকে নিচের দিকে স্প্রেড করতে হবে পেটের দিকটা, তাহলে পুঁটি মাছ বা মোরলা মাছ এইভাবে ঝপাঝপ কাটা হয়ে যাবে। দেখো আমি কিভাবে কাটছি, গলার দিক থেকে নিচের দিকে স্প্রেড করতে হবে, পেটের নাড়ি ভুড়িগুলো সব বেরিয়ে চলে আসছে। তোমরা দেখলে অনেকগুলো মাছ তোমাদেরকে করে আমি দেখিয়ে দিলাম, দেখো। এইবার আর একটা টিপসে চলে এসেছি, নিম পাতা, শুকনো নিম পাতা, খুব মুচমুচে নিম পাতার মধ্যে ছাই দাও। কাঠের উনুনের ছাই আমি ব্যবহার করেছি, এখানে ছাই ব্যবহার করেছি। একটা ছাই দিয়ে আর নিম পাতার মধ্যে
ডাক্তারের অনেক অনেক খরচা বাঁচিয়ে নাও। ছাইগুলোকে আমি ছেঁকে নিলাম, চালুনিতে চেলে নিলাম। এইবার সেই ছাইটাকে আমি এক জায়গায় করে এইবার আমি এখানে অনেকটা পরিমাণে শুকনো নিম পাতা, মানে এই নিম পাতাগুলোকে আমি শুকনো করে নিয়েছি, ছাদে ফেলে রোদের মধ্যে ফেলে শুকনো করে নিয়েছি। এবার নিম পাতাগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে স্মুথ গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপরে স্টেপে চলো আমরা দেখাচ্ছি কি করতে হবে, সেটা তোমাদের ভালো করে বলে দেব। এই যে টিপসটা তোমাদের দিচ্ছি, এই টিপসটা দারুণভাবে কাজে লাগে, দারুণভাবে কাজে লাগবে রেগুলারের জীবনে, মানে প্রতিদিনের জীবনে তোমাদের ভালোভাবে কাজে লাগবে। দেখো আমি গুঁড়ো করে নিয়েছি যে নিম পাতাটা দেখিয়েছিলাম তোমাদের। এইবার এই ছায়ের মধ্যে আমি নিম পাতা মিশাবো। নিম পাতা পরিমাণটা যত দেবে তত ভালো হবে। আমি 2-3 মুঠো ছাই আমি ওখানে চেলে নিয়েছিলাম। সেই ছায়ের মধ্যে আমি আপাতত 3 চামচ মতো নিম পাতা দিলাম। তোমরা চাইলে আরও দিতে পারো, কোনো অসুবিধে নেই, যত দেবে তত উপকার এটা। এইবার নিম পাতার সাথে আমি ছাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর এতে আমি আরও একবার তোমাদের বলে দিই, নিম পাতার সাথে ছাইটা যখন মিশালাম, পরিমাণটা যেটা দেখালাম সেই পরিমাণটা কিন্তু তোমরা আরও বাড়াতে পারো। আমি এখানে একটা ছোট্ট ডাল নিয়েছি, ডালের টুকরো নিয়েছি। সেই ডালের টুকরোটা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো। সেইটাকে আমি এবার দেখো কি করব। এটা হচ্ছে নিম পাতার ডাল। নিম পাতার ডালটাকে আমি নোড়া দিয়ে এক সাইডটা আমি থেতো করে নিচ্ছি। থেতো করে এটা কি কাজে আসে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই ডালটাকে সবসময় ব্যবহার করার আগে অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রাখবে, ব্যবহার করার পরেও ভিজিয়ে রাখবে। এই নিম পাতার ডাল দিয়ে দাঁতন করলে বা দাঁত মাজলে দাঁত ভীষণ ভালো থাকে, দাঁতের বিভিন্ন সমস্যা চলে যায়। ডাক্তারকে তোমাদের বেশি পয়সা দিতে লাগবে না দাঁতের জন্য। এখন অনেক মানুষেরই দাঁতের সমস্যা, রেগুলার যদি এটা করতে পারো তাহলে ভীষণ উপকার হয়। আর দ্বিতীয়ত যে গুঁড়োটা আমি তৈরি করলাম সেটাও দাঁতের পক্ষে ভীষণ উপকার। প্রতিদিন যদি আমরা ব্রাশ না করে, মানে ব্রাশের সাথে যদি এই মাজনটা দিয়ে আমরা ব্রাশ করি তাহলেও ভীষণ উপকার হবে, বা আঙুল দিয়ে ব্রাশ করলেও খুব উপকার হবে। পরের স্টেপটায় চলে যাচ্ছি আমি, পরের টিপসটায়। একটা নারকেলকে, আস্ত নারকেলকে ডিপ ফ্রিজে আমি রেখে দিলাম 2 দিনের জন্য। 2 দিন পরে দেখো ফ্রিজ থেকে বার করে নাড়াও, ভেতরের জলটা আমার বসে বরফ হয়ে গেছে। এইবার আমি একটা হাতুড়ি দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ঠোকা দিলেই দেখবে নারকেলটা আমার খুব ভালোভাবে বেরিয়ে আসবে। কোনো ঝামেলা ছাড়াই নির্ঝামেলাভাবে এই কাজটা তোমরা করে নিতে পারো। 2 দিন ডিপ ফ্রিজে রেখে দাও। এইবার হাতুড়ি দিয়ে টোকা মারো, দেখো খোলাটা খুলে চলে এলো, সম্পূর্ণ খোলাটা খুলে চলে আসবে। কোনো কাটাকুটি, মানে কোনো ঝামেলা ছাড়াই কাজটা তোমরা করে নিতে পারবে। এইবার পুরোটা ছাড়িয়ে চলে এসেছে। এইবার এটাকে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমাদের এই ধরনের কুড়ুনি সবার বাড়িতেই থাকে। সেই কুড়ুনি দিয়ে এইবার নারকেলটাকে কুড়ে নাও। কুড়ুনিও লাগবে না, কোনো ঝামেলাও থাকবে না, কোনো খাটনিও হবে না বেশি। এইভাবে নারকেল কুড়ে নিতে পারো ঝটপট। তাহলে এই টিপসটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। কমেন্টসের অপেক্ষায় থাকবো তোমাদের। কি সুন্দরভাবে কোড়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে কুড়ে নিতে পারবে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায় কাজটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব স্মুথলি হয়ে যায়। আর ভেতরটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। জলটা বরফ হয়ে গেছে, এই জলটা আমরা পরে আবার জল করেই খেয়ে নিতে পারি জল হিসেবে। তাহলে বন্ধুরা এই রকম দারুণ দারুণ টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আবার পরের দিন আসবো। টাটা।